ওয়েলকাম টু ব্র্যান্ড নির্মাণ একাডেমি। প্রথমেই আমি আপনাদের সবাইকে আমাদের ব্র্যান্ড নির্মাণ একাডেমিতে স্বাগতম জানাচ্ছি। আজকে থেকে আমরা পুরো ফেব্রুয়ারি মাস ব্যাপী একটি ফ্রি সেমিনার কোর্সের আয়োজন করতে যাচ্ছি এবং সেটি আজকে আমাদের শুরু হলো। আমরা সপ্তাহের 3 দিন করে পুরো মাসব্যাপী এই ক্লাসগুলো কন্টিনিউ করব এবং ক্লাসের মাধ্যমে আমরা আপনাদেরকে ফেসবুক মার্কেটিংয়ের অর্গানিক এবং পেইড মার্কেটিংয়ের যে বিষয়গুলো আছে, এছাড়াও ফেসবুক মার্কেটিংয়ের যে বেসিক বিষয়গুলো আছে সেগুলো সব কভার করার চেষ্টা করব। তো এগুলো যদি আপনারা শিখেন বা ক্লাসগুলো যদি শেষ পর্যন্ত করেন, আমরা বিশ্বাস করি যে আপনারা আপনাদের নিজেদের বিজনেসের বুস্টিং করা বা একটি প্রফেশনাল পোস্ট কিভাবে করতে হয়, অর্গানিকভাবে কিভাবে আপনার ফলোয়ার গ্রো করবেন বা রিচ করাবেন, এই বিষয়গুলো সম্পর্কে ক্লিয়ার হবেন, যেটা আপনাদের বিজনেসে দারুণভাবে হেল্প করবে। তাই আমাদের এই ফ্রি ক্লাসে বা ফ্রি কোর্সে আপনাদের সবাইকেই স্বাগতম জানাচ্ছি, আমাদের ব্র্যান্ড নির্মাণ একাডেমিতে স্বাগতম জানাচ্ছি। ওভারভিউতে আমরা এখানে দেখানোর চেষ্টা করেছি যে এই কোর্সে আমরা কি কি শিখবো। এখানে সব কিছু ওইভাবে দেখাই নেই, তারপরেও কিছু বেসিক বিষয় এগুলো দেওয়ার চেষ্টা করছে। যেমন আমরা ফেসবুক প্রোফাইল ম্যানেজমেন্ট সম্পর্কে শিখবো, ফেসবুক পেজ ক্রিয়েট অ্যান্ড অপটিমাইজেশন সম্পর্কে শিখবো। আমরা একটা নতুন বিজনেস পেজ ক্রিয়েট করে সেটাকে কিভাবে অপটিমাইজড করব তার সব কিছু অ্যাডভান্স ট্রিক সহ আমরা শিখবো। ফেসবুক পেজ টেকনিক্যাল সেটিং, আমরা শুধুমাত্র পেজ ক্রিয়েট করলেই হবে না, সেখানে টেকনিক্যাল যে সেটিংগুলো আছে সেগুলো সম্পর্কে শিখবো। অটোমেশন সেটআপ, অর্থাৎ আমরা যদি সময় দিতে না পারি, বিজি থাকি, তাহলে আমাদের পরিবর্তে আমাদের পেজ থেকে যদি আমরা কিছু কোশ্চেন অটোমেশন করে রাখি, সেগুলো আমাদের যারা ক্লায়েন্ট রয়েছে বা যারা আমাদের কাস্টমার রয়েছে তাদেরকে সেই প্রশ্নের উত্তরগুলো দিয়ে দিবে। এই বিষয়গুলো আমরা এখান থেকে সেট করা শিখব। ফেসবুক মেটা বিজনেস সুইট, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। প্রফেশনালি কিভাবে পেজ মেনটেন করতে হয়, মেটা বিজনেস সুইটের মাধ্যমে কিভাবে শিডিউল পোস্ট করতে হয়, এই বিষয়গুলো আমরা শিখব। ফেসবুক প্রফেশনাল পোস্ট কিভাবে করতে হয় সেগুলো শিখব। পেজ প্রমোশন অর্গানিক মার্কেটিং, কিভাবে অর্গানিকভাবে পেজ প্রমোশন করতে হয় সে বিষয়গুলো শিখব। এফবি ফলোয়ার অ্যান্ড লাইক ইনক্রিজ মেথড, কিভাবে আমরা আমাদের ফলোয়ার এবং লাইক বাড়াইতে পারি আমাদের পেজের, সেই বিষয়গুলো আমরা শিখব। ফেসবুক বুস্টিং, এই কথাটার সাথে আমরা খুবই পরিচিত। কিভাবে একটা পোস্টকে বুস্ট করতে হয় এবং সেল জেনারেট করতে হয়, সেই বিষয়গুলো আমরা এখান থেকে শিখব। তারপর আমরা ফেসবুক বিজনেস ম্যানেজার ক্রিয়েট, আপনারা হয়তো এটার সাথে অনেকে পরিচিত না, কিন্তু প্রফেশনালি যদি আপনি অ্যাডস ক্যাম্পেইন করতে চান তাহলে আপনাকে বিজনেস ম্যানেজার ক্রিয়েট করতে হবে এবং বিজনেস ম্যানেজারের অধীনে অ্যাড ম্যানেজার ক্রিয়েট করতে হবে এবং সেই অ্যাড ম্যানেজার থেকেই কিন্তু ক্যাম্পেইন করতে হয় বা অ্যাড রান করতে হয়। এই বিষয়গুলো আমরা শেখাবো। ফেসবুক অ্যাডসের যে বিভিন্ন গোল আছে, অর্থাৎ আমরা অ্যাওয়ারনেসের জন্য কিভাবে অ্যাড দিব, এনগেজমেন্টের জন্য কিভাবে আমরা অ্যাড দেব, ট্রাফিকের জন্য কিভাবে অ্যাড দেব বা সেলসের জন্য আমরা কিভাবে অ্যাড রান করব, এই প্রত্যেকটা আলাদা আলাদাভাবে আমরা শেখার চেষ্টা করব। তারপর সর্বশেষ যে বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ, এটা নিয়ে আমরা বাংলাদেশি যারা উদ্যোক্তা রয়েছে তারা খুবই হ্যাসেল ফেস করি। একটা ডুয়েল কারেন্সি কার্ড, আমাদের পাসপোর্ট ছাড়াই কিভাবে ডুয়েল কারেন্সি কার্ড আমরা ম্যানেজ করতে পারি এবং সেটা আমাদের অ্যাড অ্যাকাউন্টে কিভাবে অ্যাড করে আমরা নিজেদের বুস্টিং বা নিজেদের অ্যাড নিজেরা দিতে পারি, সেই বিষয়গুলো আমরা শেখার চেষ্টা করব। তো এখানে বেসিক কিছু বিষয় আমরা লিখছি, এর বাহিরেও আরও বেশ কিছু বিষয় থাকবে যেগুলো ক্লাসে আমাদের চলে আসবে, সেই বিষয়গুলো আমরা শেখানোর চেষ্টা করব। এখানে মোট 13 থেকে 14, অর্থাৎ পুরো 1 মাস আমাদের লেগে যাবে, হয়তো আরও 2-1টা ক্লাস বেশিও লাগতে পারে। সব কিছু মিলিয়ে আমরা খুব দারুণ কিছু টপিক এই কোর্সের মাধ্যমে শেখার চেষ্টা করব। এবার আমি মূল টপিকে চলে যাই। আচ্ছা, আমরা এখানে আসছি ই কমার্স বিজনেস কিভাবে করতে হয় বা এফ কমার্স বিজনেস কিভাবে করতে হয় সেটা শেখার জন্য। আমরা অনলাইনে বিজনেস করতে চাই, আমরা বাজারে একটা দোকান নিয়ে যদি বিজনেস করতাম তাহলে কিন্তু আজকের এই ক্লাসে আমি জয়েন করতাম না। আমাদের মূল টার্গেট আমরা অনলাইনে বিজনেস করব, অর্থাৎ আমরা ই কমার্স বিজনেস করব অথবা এফ কমার্স বিজনেস করব। এখন প্রশ্ন ই কমার্স কি? আমরা বিভিন্ন সময় শুনে থাকি যে ই কমার্স বিজনেস বা ই কমার্স এন্টারপ্রেনার, কিন্তু ই কমার্স বলতে কি বোঝায় বা এফ কমার্স জিনিসটাই কি, সেটা ডেফিনেশনটা যদি আমি আপনাদেরকে একটু বলতে চাই। ই কমার্সের পূর্ণরূপ ইলেকট্রনিক কমার্স। এখন এইখানে আমাদের ডেফিনেশনটা লেখা আছে, আমি যদি আপনাদেরকে সহজ ভাষায় বোঝাই,
ইলেকট্রনিক মাধ্যম ব্যবহার করে, অর্থাৎ আমরা যদি অনলাইন বা ইন্টারনেট বা ডিজিটাল ডিভাইস ব্যবহার করে কোনো পণ্য ক্রয় বিক্রয় এবং আর্থিক লেনদেন করে থাকি, সেই পণ্য লেনদেন করে থাকি, তাহলে তার পুরো সিস্টেমটাকে বলা হয় ই কমার্স। অর্থাৎ আমরা ইন্টারনেট ব্যবহার করে বা ডিজিটাল ডিভাইস ব্যবহার করে যে বিজনেস করতেছি, সেই পুরো সেক্টরটাকে বলা হয় ই কমার্স। ই কমার্সের মধ্যেই এফ কমার্সটা রয়েছে। ই কমার্সের একটা অংশ হচ্ছে এফ কমার্স। অনলাইন ভিত্তিক বিজনেসের পুরো সেক্টরটাকে বলা হয় ই কমার্স, কিন্তু এফ কমার্সটা হচ্ছে ই কমার্সের একটা ন্যারেটিভ ভার্সন। আমরা যদি শুধুমাত্র ফেসবুক বা মেটা মাধ্যম ব্যবহার করে বিজনেস করি, তাহলে সেটাকে বলা হবে এফ কমার্স। অর্থাৎ ফেসবুক ভিত্তিক যে ই কমার্স, সেটাকে বলা হয় এফ কমার্স। এখন এফ কমার্সের ক্ষেত্রে আমরা সাধারণত ফেসবুকের সাথে ইনস্টাগ্রামটাও অ্যাড দিয়ে থাকি। ইনস্টাগ্রাম যেহেতু আমাদের মেটার একটা প্ল্যাটফর্ম, হোয়াটসঅ্যাপও হচ্ছে মেটার একটা প্ল্যাটফর্ম, সেক্ষেত্রে আমরা ইনস্টাগ্রামে যদি অ্যাড দিয়ে বিক্রি করি, সেটাও এফ কমার্সের মধ্যে আসবে। হোয়াটসঅ্যাপের ক্ষেত্রেও আমরা হচ্ছে বিজনেস যে অ্যাকাউন্টগুলো রয়েছে, সেখানেও কিন্তু আমরা পণ্যের বিজ্ঞাপন দিতে পারি। তো হোয়াটসঅ্যাপে যদি আমরা বিক্রি করি, সেটা হচ্ছে এফ কমার্সের মধ্যে আসবে। অর্থাৎ এফ কমার্স বলতে বোঝায় মেটা প্ল্যাটফর্ম ব্যবহার করে বা ফেসবুক প্ল্যাটফর্ম ব্যবহার করে পণ্য ক্রয় বিক্রয় করা, সেটাকে এফ কমার্স বলা হয়ে থাকে। ই কমার্সের ক্ষেত্রে আমাদের ফেসবুকের বাইরে আর কি কি মাধ্যম ব্যবহার করা যেতে পারে? যেমন আমরা ওয়েবসাইটের মাধ্যমে পণ্য বিক্রয় করে থাকি। ওয়েবসাইটটা কিন্তু মেটা এর অন্তর্ভুক্ত নয় বা এফ কমার্সের অন্তর্ভুক্ত নয়। ওয়েবসাইট হচ্ছে আলাদা একটা প্ল্যাটফর্ম, এর জন্য ওয়েবসাইটটা এফ কমার্সের মধ্যে পড়বে না, এটা ই কমার্সের মধ্যে পড়বে। কিন্তু ফেসবুকটা ই কমার্সের মধ্যেই পড়বে। সব কিছু নিয়ে হচ্ছে ই কমার্স, আর এফ কমার্স হচ্ছে ই কমার্সের একটা পার্ট বা একটা সেকশন আমরা বলতে পারি। তো আশা করি আপনারা ই কমার্স কি এবং এফ কমার্স কি এগুলো বুঝতে পেরেছেন। তবে আপনাদের প্রতি আমার যে সাজেস্ট থাকবে, সেটা হচ্ছে শুধুমাত্র এফ কমার্সের মধ্যে পড়ে না থেকে আপনাদেরকে ই কমার্সের দিকে মুভ করতে হবে। যদিও আমাদের টপিক হচ্ছে এফ কমার্সের মার্কেটিং বিষয়গুলো শেখানো, কিন্তু আমি বলবো যে আপনারা এফ কমার্সের মধ্যে যদি পড়ে থাকেন, তাহলে বর্তমানে যে মার্কেটিং পলিসি, আপনার মার্কেটিংটা অনেক কমে যাবে বা আপনার বিজনেসটা অনেক নেগেটিভ হয়ে যাবে। কিন্তু আপনি যদি ই কমার্সে মুভ করেন, এফ কমার্সের সাথে ই কমার্সে যদি যান, তাহলে আপনার বিজনেসের ক্ষেত্রটা বড় হবে, আপনি আরও বেশি মার্কেটিং করার সুযোগ পাবেন এবং আরও বেশি পণ্য সেল করার সুযোগ আপনি পাবেন। আচ্ছা, তারপরে যাচ্ছি যে আমরা যে বিজনেস করি, বিজনেস মূলত কি নিয়ে করি? আমরা বিজনেস করি কোনো একটা প্রোডাক্ট নিয়ে অথবা কোনো একটা সার্ভিস নিয়ে, তাই তো? আমরা হয় প্রোডাক্ট বিক্রি করি, না হয় আমরা সার্ভিস বিক্রি করি। এখন প্রোডাক্ট আবার দুই ধরনের হয়, একটা হচ্ছে ফিজিক্যাল প্রোডাক্ট আর একটা হচ্ছে ডিজিটাল প্রোডাক্ট। আমরা ফিজিক্যাল প্রোডাক্ট বলতে কি বুঝি? যেমন আমি টাঙ্গাইলের শাড়ি বিক্রি করব, এটা একটা ফিজিক্যাল প্রোডাক্ট। আমি ইলেকট্রনিক একটা প্রোডাক্ট বিক্রি করব, ইলেকট্রনিক যে কোনো একটা প্রোডাক্ট বিক্রি করব, সেটা হচ্ছে ফিজিক্যাল প্রোডাক্ট। অথবা আমি একটা হাত ঘড়ি বিক্রি করব, ওয়াচ বা মোবাইল ফোন বিক্রি করব বা সামথিং, যে কোনো কিছু হতে পারে, সেগুলো হচ্ছে ফিজিক্যাল প্রোডাক্ট। আর ডিজিটাল প্রোডাক্ট বলতে কি বোঝায়? ডিজিটাল প্রোডাক্ট বলতে বোঝায় যেমন আমরা যদি কোনো সফটওয়্যার বিক্রি করি, যে সফটওয়্যারটার মাধ্যমে মানুষের কোনো একটা সমস্যার সমাধান হবে, কিন্তু সেই সফটওয়্যারটা আমরা হাত দিয়ে ধরতে পারবো না, সেই প্রোডাক্টটা কুরিয়ার করে পাঠাইতে হয় না, সেটা আমরা হচ্ছে ইন্টারনেটের মাধ্যমে এমনিতে পাঠিয়ে দিতে পারি, সেটা হচ্ছে ডিজিটাল প্রোডাক্ট। যেমন একটা ই বুক হতে পারে, ই বুক একটা পিডিএফ ফাইল, যে কোনো একটা টপিকের উপরে একটা ই বুক হতে পারে, পিডিএফ ফাইল, যেটা হচ্ছে যেটাকে আমরা বলতে পারি ডিজিটাল প্রোডাক্ট। তাহলে প্রোডাক্টের মধ্যে দুই ধরনের প্রোডাক্ট হয়, একটা হচ্ছে ফিজিক্যাল প্রোডাক্ট আর একটা হচ্ছে ডিজিটাল প্রোডাক্ট। আশা করি কোনটা কি টাইপের প্রোডাক্ট বুঝতে পারছেন। ডিজিটাল প্রোডাক্টের মধ্যে আরও একটা উদাহরণ যদি দিই, আমরা ক্যানভা ব্যবহার করি। ক্যানভা সফটওয়্যার, যে সফটওয়্যার দিয়ে আমরা বিভিন্ন ধরনের ডিজাইন করে থাকি, এটা একটা ডিজিটাল প্রোডাক্ট। তারপর আমরা ক্যাপকাট ব্যবহার করে থাকি আমাদের ভিডিও এডিটিংয়ের জন্য, এটা একটা ডিজিটাল প্রোডাক্ট। এই ধরনের সফটওয়্যার বা অ্যাপগুলোকে ডিজিটাল প্রোডাক্ট বলা হয়। তাহলে সার্ভিসটাকে আমাদের হয়তো কনসেপ্টটা অনেক সময় ডিজিটাল প্রোডাক্ট এবং সার্ভিসের মধ্যে গুলিয়ে যায়, যে সার্ভিস এবং ডিজিটাল প্রোডাক্ট আমরা আলাদা করতে পারি না। সার্ভিস কি? যেমন আমি বা আমরা আপনাদেরকে আজকে যে ক্লাস নিচ্ছি এটার উপরে, এখন এটা যদি পেইড কোর্স হতো, যদি ফ্রি কোর্স না হয়ে পেইড কোর্স হতো, তাহলে আপনাদের কাছ থেকে আমরা একটা পেমেন্ট পেতাম।
তাহলে সেই পেমেন্টটা আমাদের অবশ্যই বিজনেসের জায়গায়, যে আপনাদের কাছ থেকে পেমেন্ট পাচ্ছি, আমরা আপনাদেরকে শেখাচ্ছি, তাহলে এটা হচ্ছে আপনাদেরকে সার্ভিস দিচ্ছে। তাহলে কোন একটা অনলাইন এডুকেশনাল প্ল্যাটফর্ম, সেটা হচ্ছে একটা সার্ভিস। যেমন 10 মিনিট স্কুল, তারা কি করে, বিভিন্ন ধরনের কোর্স বিক্রি করে, তাহলে সেগুলো হচ্ছে তাদের একটা সার্ভিস। তারপর আমরা যেমন ব্র্যান্ড নির্মাণ একাডেমি, এটা আপনাদের বিজনেসের বিভিন্ন বুস্টিং অথবা অ্যাডস ক্যাম্পেইনের সার্ভিস প্রোভাইড করবে। আপনারা আপনাদের প্রোডাক্টের যদি বুস্ট করতে চান, ব্র্যান্ড নির্মাণ একাডেমি সেটা আপনাদেরকে সহযোগিতা করবে। তাহলে এটা কিন্তু কোনো প্রোডাক্ট না, এটা একটা সার্ভিস, যেমন ডিজিটাল মার্কেটিং বা বুস্টিং সার্ভিস। তাহলে সার্ভিস হচ্ছে যেটা আমরা কাজ করে দেই, সেটা কোনো প্রোডাক্ট না, সেটা হচ্ছে আমরা মানুষরা কোনো একটা কাজ করে দেই, আপনার কোনো একটা সমস্যার সমাধান করি, সেটা হচ্ছে সার্ভিস। তাহলে আমরা প্রোডাক্ট নিয়েও কাজ করতে পারি, আমরা চাইলে সার্ভিস নিয়েও কাজ করতে পারি। প্রোডাক্টের মধ্যে ফিজিক্যাল প্রোডাক্ট নিয়ে কাজ করতে পারি, আবার আমরা ডিজিটাল প্রোডাক্ট নিয়েও কাজ করতে পারি। তবে আমরা ম্যাক্সিমাম যেটা করি, আমরা হচ্ছে ডিজিটাল প্রোডাক্ট নিয়ে কাজ করি। কিন্তু ডিজিটাল প্রোডাক্টের ক্ষেত্রে একটা প্রবলেম আছে, সেটা হচ্ছে ডিজিটাল প্রোডাক্ট আপনাকে স্টোর করতে হয়, সেই ডিজিটাল প্রোডাক্ট নষ্ট হওয়ার পসিবিলিটি থাকে। ডিজিটাল প্রোডাক্ট নষ্ট হয়ে যায় বা পচে যায়, নষ্ট হয়ে যায়, সেটা ক্ষতি হওয়ার সম্মুখীনতা থাকে, আবার সেটা স্টোর করতে হয়। কিন্তু আপনি যদি ডিজিটাল প্রোডাক্ট নিয়ে কাজ করেন বা সার্ভিস নিয়ে কাজ করেন, তাহলে এই ধরনের প্রবলেমগুলো কিন্তু আপনার থাকবে না। তো এই বিষয়গুলো নিয়ে আমি আরও পরে কথা বলবো। এখন জাস্ট হচ্ছে প্রোডাক্ট কি, সার্ভিস কি, এই জিনিসটা আপনাদেরকে বলার চেষ্টা করলাম। আচ্ছা, তারপরে নেক্সট যে স্লাইডটা আসছে, সেটা হচ্ছে হোয়াট টাইপ অফ প্রোডাক্টস শুড সিলেক্ট ফর ই কমার্স বিজনেস। এটা আমাদের অনেকেরই কোশ্চেন, যে আমরা একটা নতুন বিজনেস করতে চাই, কিন্তু কি ধরনের প্রোডাক্ট নিয়ে আমি বিজনেস শুরু করবো এটা আমি বুঝতেছি না, আপনি আমাকে একটু পরামর্শ দেন। এটা অনেকেই প্রশ্ন করে থাকে বা আমরা করে থাকি। বা কোন ধরনের প্রোডাক্ট নিয়ে কাজ শুরু করলে আমার বিজনেসটা লস হবে না, বা আমি ভালো কিছু করতে পারবো, বা বর্তমান মার্কেটে কোন ধরনের বিজনেস প্রোডাক্ট নিয়ে বিজনেস করাটা সেফ, এরকম আমাদের অনেক প্রশ্ন হয়। তো আমরা এটা দেখবো যে কোন ধরনের প্রোডাক্ট নিয়ে কাজ করলে আমাদের জন্য ভালো হবে। তো এটা বোঝার জন্য মার্কেটিং সেক্টরে খুবই জনপ্রিয় একটা স্ট্র্যাটেজি আছে, সেটা হচ্ছে রেড ওশন স্ট্র্যাটেজি এবং ব্লু ওশন স্ট্র্যাটেজি। তো রেড ওশন স্ট্র্যাটেজি কি, ব্লু ওশন স্ট্র্যাটেজি কি, সেটা যদি আমরা একটু বুঝি, তাহলে কি ধরনের প্রোডাক্ট নিয়ে আমরা কাজ করলে আমাদের জন্য বেটার হবে, সেটা আমরা আইডিয়া পেয়ে যাব। তো রেড ওশন স্ট্র্যাটেজি, ওশন মানে তো আমরা বুঝি, ওশন মানে সাগর বা সমুদ্র বা এই ধরনের কিছু বলতে পারেন, বা আমরা ধরলাম যে সাগর সমুদ্র ধরলাম না, ধরলাম যে পুকুর, এটা একটা পুকুর, এটা একটা পুকুর। তো পুকুরের মধ্যে এইখানে আপনারা দেখতে পাচ্ছেন যে অনেকগুলা লোক বড়শি দিয়ে মাছ ধরতেছে, আর এইখানে একজন মাত্র লোক বড়শি দিয়ে মাছ ধরতেছে। তো একটা পুকুরের মধ্যে, সেম একটা পুকুরের মধ্যে যদি অনেক মানুষ বড়শি দিয়ে মাছ ধরে, এবং আপনিও যদি সেখানে বড়শি নিয়ে যান মাছ ধরার জন্য, আপনার মাছ পাওয়ার পসিবিলিটিটা কমে যাবে। কিন্তু আপনি যদি ওই সেম পুকুরের মধ্যে একা মাছ ধরতে যান, তাহলে আপনার কিন্তু মাছ পাওয়ার পসিবিলিটি বেড়ে যাবে। অর্থাৎ রেড ওশন স্ট্র্যাটেজি হচ্ছে মার্কেটে যে কমন প্রোডাক্ট নিয়ে সবাই বিজনেস করে, সেই কমন প্রোডাক্ট নিয়ে যদি আপনিও বিজনেস করেন, তাহলে আপনার কাস্টমার পাওয়ার পসিবিলিটিটা কম হবে। আপনি অন্যদের সাথে প্রতিযোগিতা করে খুব বেশি কাস্টমার পাবেন না, বা কাস্টমার পাইলেও সেটা অন্যদের সাথে শেয়ার হয়ে যাবে। ধরেন 100 জন কাস্টমার মার্কেটে আছে, এখন আপনি একটা প্রোডাক্ট নিয়ে বিজনেস শুরু করলেন, যেটা অলরেডি 9 জন মানুষ, সেটা হচ্ছে 9 জন মানুষ সেই প্রোডাক্টটা নিয়ে কাজ করে। আপনি শুরু করলেন, 10 জন হয়ে গেল, তাহলে 100 জন কাস্টমার। এখন আমি যদি সমানভাবেও ডিভাইড করি, যদিও এটা পসিবল না মার্কেটে, তারপরেও সমানভাবেও যদি ডিভাইড করি, আপনার ভাগে 10 জন পড়তেছে কাস্টমার। কিন্তু যদি এমন হয় যে আপনি ইউনিক এমন এক ধরনের প্রোডাক্ট নিয়ে বিজনেস শুরু করলেন যেটার প্রতিযোগী খুব বেশি নাই, তাহলে আপনার কিন্তু 100 জন কাস্টমারের মধ্যে 100 জনই পাওয়ার পসিবিলিটি আছে। তাহলে আপনার বিজনেস কোনটার ক্ষেত্রে বেটার হবে? ব্লু ওশন স্ট্র্যাটেজির ক্ষেত্রে অবশ্যই বেটার হবে। ব্লু ওশন স্ট্র্যাটেজি আমাদেরকে বোঝায় যে তুমি এমন এক ধরনের প্রোডাক্ট নিয়ে বিজনেস শুরু করো যেটার প্রতিযোগী নাই, বা প্রতিযোগী থাকলেও খুবই কম। ওই ধরনের প্রোডাক্ট নিয়ে যদি বিজনেস শুরু করতে পারো, তাহলে তুমি বিজনেস ভালো করতে পারবে। কিন্তু অলরেডি মার্কেটে যেটা স্যাচুরেটেড, অনেক মানুষ যে প্রোডাক্ট নিয়ে কাজ করতেছে, সেই ধরনের প্রোডাক্ট নিয়ে যদি তুমি কাজ করো, তাহলে তোমার কাস্টমার পাওয়ার সম্ভাবনা কম হবে, অন্যদের সাথে প্রতিযোগিতায় তুমি টিকতে পারবে না, সেক্ষেত্রে তোমার সেই প্রোডাক্টটি বেটার পারফর্ম করবে না। এখন প্রশ্ন হচ্ছে যে আমরা অনেক চিন্তা করে দেখেছি, কিন্তু এরকম ইউনিক প্রোডাক্ট তো আমি খুঁজে পাই না।
ইউনিক প্রোডাক্ট এরকম খুঁজতে হলে তো আমাকে একটা আবিষ্কার করে ফেলতে হবে, এরকম আমাদের অনেক সময় মনে হয়। হ্যাঁ, আসলে ইউনিক প্রোডাক্ট আমাদের খুঁজে পাওয়া খুবই কষ্টসাধ্য ব্যাপার। তাহলে সেক্ষেত্রে আমরা কি করতে পারি? আমরা যদি ইউনিক প্রোডাক্ট খুঁজে না পাই, সেক্ষেত্রে আমরা কি করতে পারি? আমরা রেড ওশন স্ট্র্যাটেজির কোনো একটা প্রোডাক্ট নিয়েও যদি কাজ করি, সেটাও বেটার পারফর্ম করার জন্য বা ভালো করার জন্য আমাদের বেশ কিছু বিষয় মেনটেন করতে হয়। আমরা যদি মেনটেন করতে পারি, তাহলে আমরা রেড ওশনে থেকেও ভালো করতে পারবো, সেই বিজনেসটা সফল করতে পারবো। সেটা কিভাবে, সেটা আমি পরে বলবো। তবে আমাদের চেষ্টা করতে হবে রেড ওশনে না থেকে যতটা পারা যায় ব্লু ওশনে থেকে আমাদের বিজনেস শুরু করা বা প্রোডাক্ট নির্বাচন করা। কিন্তু আমরা যদি কোনো কারণে না পারি, তাহলে চেষ্টা করব যে প্রোডাক্টটার প্রতিযোগী তুলনামূলক কম সেই প্রোডাক্ট নিয়ে বিজনেস করা। তবে প্রতিযোগী যদি থাকেও, তাদেরকে বিট করে কিভাবে আমি আমাকে সেরার জায়গায় নিয়ে যেতে পারবো বা সাকসেসের জায়গায় নিয়ে যেতে পারবো, সেই বিষয়গুলো হচ্ছে আমরা কিছুটা ধারণা দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, এখন আপনাদেরকে যদি কিছু পয়েন্ট আকারে বলে থাকি যে হোয়াট টাইপ অফ প্রোডাক্টস শুড সিলেক্ট ফর ই কমার্স বিজনেস, তাহলে এখানে কয়েকটা পয়েন্ট আমি একটু আলোচনা করি, বেসিক কিছু পয়েন্ট শুধু ধারণা দেওয়ার জন্য। প্রথমত হচ্ছে আপনি যে প্রোডাক্টটা নির্বাচন করবেন তার গুড প্রফিট মার্জিন থাকতে হবে। এখন আমরা বিজনেস যখন শুরু করি, আমরা আসলে প্রফিট মার্জিনটা ওইভাবে হিসাব করি না। মনে করি যে আমি যদি 400 টাকা দিয়ে একটা প্রোডাক্ট কিনি, 100 টাকা অ্যাড করে 500 টাকায় যদি সেল করি, আমার 100 টাকা লাভ আমার বিজনেস এতেই চলবে। আমি খুব বেশি চাই না, অল্প হলেই আমি খুশি, এরকম মনে করি। কিন্তু আপনি যদি এই ধরনের চিন্তা করে থাকেন, তাহলে অনলাইন বিজনেস আপনার জন্য না, বা বিজনেস আপনার জন্য না। কেন না? কারণ এইখানে বিভিন্ন ধরনের কস্ট আছে। আপনি গ্রস প্রফিট হিসাব করতেছেন, কিন্তু নেট প্রফিট যখন বের করতে যাবেন, দেখবেন আপনার আরও লস হয়েছে, লাভ না হয়ে আপনার লস হয়েছে। কেন? কারণ আপনার একটা প্রোডাক্ট সেল করার জন্য সেই প্রোডাক্টের বেশ কিছু খরচ থাকে। আমি যদি বেসিক কিছু খরচ বলি, আপনার একটা মার্কেটিং খরচ যাবে। আপনি অর্গানিকভাবে যদি সেল করেন সেক্ষেত্রে হয়তো যাবে না, কিন্তু পেইড মার্কেটিংয়ে গেলে আপনার প্রতি প্রোডাক্টে একটা মার্কেটিং কস্ট যাবে, যেটা আপনার প্রফিটের সাথে অ্যাড করতে হবে। আপনার প্যাকেজিং খরচ যাবে, আপনার মোবাইল ইন্টারনেট বিল যাবে, আপনার বিদ্যুৎ বিল যাবে, আপনার যদি কোনো হেল্পার থাকে, সহযোগী থাকে, তার বেতন দিতে হবে। অর্থাৎ সব কিছু মিলিয়ে এখানে বেশ অনেকটা খরচের একটা ব্যাপার আছে। তো সেগুলা ক্যালকুলেট করে, হিসাব করে, তারপর আপনার নেট একটা প্রফিট রেখে তারপর হচ্ছে আপনার বিজনেস করতে হবে। এখন আমি যদি আপনাকে ধারণা দেই যে আসলে কেমন প্রফিট রাখা উচিত একটা প্রোডাক্টে, সেক্ষেত্রে আমি বলবো 60-40 রাখতে পারেন। এটা হচ্ছে মোটামুটি একটা স্ট্যান্ডার্ড। অর্থাৎ আপনি যদি 600 টাকা দিয়ে প্রোডাক্ট কিনেন, সেটা মোটামুটি এভারেজ 1000 টাকায় আপনার বিক্রি করতে হবে। কিন্তু আপনি যদি বলেন যে না, আমি এত টাকায় বিক্রি করব না, 600 টাকার প্রোডাক্ট আমি 650 বা 700-তে বিক্রি করব, হয়তো আপনি 6 মাস বিজনেস করতে পারবেন। 6 মাস পরে দেখবেন আপনার মূলধনও চলে গেছে, আপনার বিজনেসও চলে গেছে। আপনাকে 400 টাকা যদি লাভ করেন, সেখানে নেট প্রফিট হয়তো আপনার 100 থেকে 150 টাকা আসবে। বাকি টাকা আপনার মার্কেটিং কস্ট, প্যাকেজিং কস্ট, কুরিয়ার কস্ট সহ বা বিভিন্ন ধরনের কস্ট আপনার চলে যাবে। তো প্রোডাক্টের গুড প্রফিট মার্জিন রাখতে হবে। তারপরে নট ইজি টু ফাইন্ড ইন নর্মাল রিটেল স্টোর, অর্থাৎ কোনো রিটেল স্টোরে সহজে খুঁজে পাওয়া যাবে না এই ধরনের প্রোডাক্ট বাছাই করতে হবে। ধরেন আপনি একটা প্রোডাক্ট নিয়ে শুরু করলেন, যেটা আপনার বাসার নিচেই দোকানে খুঁজে পাওয়া যায়, তাহলে কেন আপনার কাছ থেকে অনলাইনে কিনবে? আমার বাসার সামনের মুদি দোকানে যদি প্রোডাক্টটা আমি খুঁজে পাই, আপনার কাছ থেকে অনলাইনে কেন আমি অর্ডার করব? তাহলে আমাদেরকে এমন এক ধরনের প্রোডাক্ট সিলেক্ট করতে হবে যে প্রোডাক্টটা আমি হাতের কাছে খুব সহজে পাবো না। আমাকে পেতে হলে হয়তো একটু কষ্ট করে বড় কোনো মার্কেটে যেতে হবে বা 10-20 কিলোমিটার দূরের কোনো পাইকারি বাজারে যেতে হবে সেই প্রোডাক্টটা আনার জন্য। আমি যেহেতু সেই 10-12 কিলোমিটার ট্রাভেল করব না, পাইকারি বাজারে যাব না, এর জন্য আপনার কাছ থেকে আমি অনলাইনে অর্ডার করব। তাই সহজে দোকানে খুঁজে পাওয়া যায় এই ধরনের প্রোডাক্ট নিয়ে বিজনেস করা যাবে না। তারপর 3 নাম্বার হচ্ছে প্রবলেম সলভিং প্রোডাক্ট অ্যান্ড মেক্স লাইফ সিম্পলিয়ার অ্যান্ড ইজিয়ার, অর্থাৎ কোনো একটা প্রবলেমকে সলভ করবে এই ধরনের প্রোডাক্ট নিয়ে বিজনেস করতে হবে এবং আপনার জীবনকে ইজিয়ার করবে, সিম্পলিয়ার করবে এই ধরনের প্রোডাক্ট নিয়ে করতে হবে। আমাদের মা চাচিরা আগের দিনে কি করতো, বা এখনও আমাদের গ্রামে যারা আছে তারা হচ্ছে কাপড় কাছে নদীর পাড়ে যে, পুকুরের পাড়ে যে, বা টিউবওয়েলে কাপড় কাচে, তাদের কিন্তু খুব কষ্ট হয়। কিন্তু শহরের যাদের টাকা রয়েছে তারা কি করে, ওয়াশিং মেশিন ইউজ করে। তাহলে কাপড় কাচার যে কষ্ট, সেটা কিন্তু ওয়াশিং মেশিন সলভ করে দিয়েছে, লাইফকে ইজিয়ার করে দিয়েছে।
আমাদের গরম লাগে, আমরা কি করি? এসি ব্যবহার করি। এসি আমাদের জীবনকে সহজ করে দিচ্ছে, আমাদের প্রবলেম সলভ করে দিচ্ছে। অর্থাৎ আপনার কোনো একটা প্রবলেম খুঁজে বের করতে হবে এবং সেই প্রবলেমের সলভ করবে এরকম প্রোডাক্ট হচ্ছে নির্বাচন করতে হবে। তারপরে এনি কম্পিটিটর নট ডুইং ওয়েল উইথ দিস প্রোডাক্ট, এটার মানে হচ্ছে আপনার কোনো প্রতিযোগী মার্কেটে খুব ভালো অবস্থানে পৌঁছায় না এরকম প্রোডাক্ট নিয়ে শুরু করতে হবে। কেন শুরু করতে হবে? ধরেন ফেসবুক, বাংলাদেশ সহ পৃথিবীর বিভিন্ন দেশে অনেক বড় বড় ডেভেলপার রয়েছে। এখন তারা যদি মনে করে যে আমি ফেসবুকের সাথে পাল্লা দিয়ে এমন একটা প্ল্যাটফর্ম বানাবো, ফেসবুকের মার্কেট আমি লস করাই দেবো, এটা কি পসিবল? এটা পসিবল না। আপনার যত কোটি কোটি টাকাই থাকুক তারপরেও পসিবল না। কেন পসিবল না? কারণ ফেসবুক সেই অবস্থানে পৌঁছে গেছে যে অবস্থানে আপনার এখন আর পৌঁছানো সম্ভব না। মেটা মেটা কোম্পানিতে তাদের প্রায় 40,000 ইঞ্জিনিয়ার প্রতিনিয়ত কাজ করে, যারা যে কোনো বাগ হলে তারা সাথে সাথে ফিক্স করে ফেলে, বা যে কোনো প্রবলেম তারা সাথে সাথে ফিক্স করে ফেলে। এখন আপনি 40,000 ইঞ্জিনিয়ার নিয়োগ করার মতো সক্ষমতা কি রাখেন না। তাহলে এরকম ভালো অবস্থানে পৌঁছে গেছে একটা প্রোডাক্ট নিয়ে, সেই ধরনের প্রোডাক্ট নিয়ে শুরু করা যাবে না। আমি বাংলাদেশের প্রেক্ষিতে যদি বলি, আপনি হয়তো ছোটোখাটো করে অল্প অল্প বিক্রি করতে পারবেন, কিন্তু আপনি যদি মার্কেট লিডার হতে চান তাহলে পসিবল না। যেমন ঘি, হানিনাট, মধু নিয়ে যারা কাজ করে এদের কথা যদি বলি, আপনারা জামশেদ মজুমদারের নাম সবাই চেনেন, ঘরের বাজার বিডি। আমি এখন সময় যেহেতু স্বল্প দেখাইতে চাচ্ছি না, তাদের যদি অ্যাড লাইব্রেরিতে ঢোকেন, তাদের প্রতিনিয়ত 250-300 করে অ্যাড চলে প্রতিদিন। এখন আপনি কি 300 অ্যাডের বাজেট খরচ করার মতো সক্ষমতা রাখেন? 300 অ্যাড যদি দিতে চান, আপনার মাসে হয়তো 8-10 লক্ষ টাকা আপনার অ্যাড কস্ট যাবে, কিন্তু 8-10 লক্ষ টাকা আপনার মূলধনই নাই। আপনি 8-10 লক্ষ টাকা অ্যাড কস্ট কিভাবে দিবেন? তো সেক্ষেত্রে আপনার কি করতে হবে? জামশেদ মজুমদারের সাথে পাল্লা না দিয়ে অন্য আরেকটা প্রোডাক্ট আপনাকে বাছাই করতে হবে। এর জন্য মার্কেট অলরেডি ভালো করে ফেলছে, ওই ধরনের প্রোডাক্ট নিয়ে কাজ শুরু করা যাবে না। তারপরে এনি কম্পিটিটর নট ডুইং ওয়েল উইথ দিস প্রোডাক্ট, সরি এটা হচ্ছে দুইবার হয়ে গেছে। এখানে আরেকটা পয়েন্ট ছিল, সেটা হচ্ছে আপনার প্রোডাক্টের মধ্যে ওয়াও ফ্যাক্টর থাকতে হবে। ওয়াও ফ্যাক্টর হচ্ছে আমরা যদি ইউনিক কিছু দেখি, আনকমন কিছু দেখি, সেক্ষেত্রে আমরা ওয়াও বলি, অবাক হই। অর্থাৎ আপনার প্রোডাক্ট এরকম হতে হবে যেটা মানুষ দেখে অবাক হবে যে এটাই তো আমি খুঁজতেছি, ওয়াও একটি প্রোডাক্ট। এরকম ওয়াও ফ্যাক্টর যদি থাকে আপনার প্রোডাক্টের মধ্যে, যেটা দেখে মানুষ ওয়াও ফিল করবে বা অবাক হবে যে এই প্রোডাক্টটাই তো আমার দরকার, এটাই তো আমি খুঁজতেছি, তাহলে সেই প্রোডাক্টটা নিয়ে কাজ করলে আপনি ভালো করতে পারবেন। তো আপনারা প্রোডাক্ট নির্বাচনের ক্ষেত্রে এই বিষয়গুলো যদি খেয়াল রাখেন, তাহলে আপনাদের প্রোডাক্ট নির্বাচনটা আশা করি যে ভালো হবে। তাহলে আমরা প্রোডাক্ট নির্বাচনের উপর দুইটা স্ট্র্যাটেজি দেখলাম, একটা হচ্ছে রেড ওশন স্ট্র্যাটেজি, ব্লু ওশন স্ট্র্যাটেজি, আরেকটি হচ্ছে আমরা কিছু পয়েন্ট দেখলাম যে প্রোডাক্ট নির্বাচনের ক্ষেত্রে আমাদের কোন কোন বিষয়গুলো খেয়াল রাখতে হবে। এগুলো হচ্ছে যারা আমরা এখনো বিজনেস শুরু করি নাই তাদের ক্ষেত্রে। এখন যারা অলরেডি বিজনেস শুরু করেছে তারা আমরা কি করতে পারি? যারা অলরেডি বিজনেস শুরু করেছে তাদের ক্ষেত্রে যে প্রোডাক্টটা নিয়ে আমরা শুরু করেছি সেটাকে কিভাবে বেটার অবস্থানে নিয়ে যাওয়া যায় সেই বিষয়টা আমরা আলোচনা করব, কোনো সমস্যা নেই। আচ্ছা, তারপর চলে যাচ্ছে ফেসবুক মার্কেটিং মেথড। আমরা ফেসবুকে যে মার্কেটিং করে থাকি হয়তো আমরা ওইভাবে খেয়াল করি না যে আমি কোন মেথডে মার্কেটিংটা করতেছি। ফেসবুক মার্কেটিংয়ে মূলত দুই ধরনের মেথড আছে, একটা হচ্ছে অর্গানিক মেথড, আরেকটি হচ্ছে পেইড মেথড। আমরা ম্যাক্সিমাম হচ্ছে অর্গানিক মেথডটা ফলো করে থাকি, পেইড মেথডটা অনেকে করি, অনেকে হয়তো করি না। কিন্তু আমাদের দুইটা মেথডেই যেতে হবে। কেন দুইটা মেথডে যেতে হবে এই বিষয়গুলো আমি আলোচনা করব। তো অর্গানিক মেথডের মধ্যে আমাদের যে বিষয়গুলো রয়েছে সেগুলো হচ্ছে প্রথমত ফেসবুক গ্রুপ। আমরা বিভিন্ন ধরনের গ্রুপের সাথে সংযুক্ত আছি, যারা বিজনেস করি তারা বিভিন্ন গ্রুপের সাথে সংযুক্ত হই, যেগুলাতে আমরা সেল পোস্ট করে থাকি, আমাদের নিজেদেরকে ব্র্যান্ডিং করে থাকি, সেখানে আমরা প্রোডাক্ট বিক্রি করে থাকি। তারপরে ফেসবুক পেজ, আমাদের নিজেদের প্রত্যেকের একটা বিজনেস পেজ আছে, যে পেজ থেকে আমরা প্রোডাক্টগুলো বিক্রি করে থাকি। তারপর ফেসবুক লাইভ, আমরা পেজ থেকে লাইভ করি প্রোডাক্ট নিয়ে, অথবা আমাদের আইডি থেকে অনেক সময় আমরা প্রোডাক্ট নিয়ে লাইভ করি। তারপর স্প্যামিং মেসেজ, এটার সাথে হয়তো অনেকে আপনারা পরিচিত না, আবার অনেকে পরিচিত। তো আমরা হচ্ছে দুই ধরনের মেথড নিয়ে মূলত বিজনেস করে থাকি, একটা হচ্ছে অর্গানিক মেথড আর একটা হচ্ছে পেইড মেথড। তো অর্গানিক মেথডের মধ্যে ফেসবুক গ্রুপ। আর ফেসবুক গ্রুপের ব্যাপারে যদি বলি, আমাদের ফেসবুক একটা সময় আমাদেরকে অর্গানিকভাবে বিজনেস করার জন্য সুযোগ তৈরি করে দিয়েছিল, যাতে আমরা ফেসবুকের প্রতি আকর্ষিত হই বা অ্যাট্রাকটিভ হই, আমরা ফেসবুকে যাতে বিজনেস করতে পারি। এর জন্য
আগে যখন কয়েক বছর আগে আমরা করোনার টাইমটা যদি চিন্তা করি বা করোনার আগের টাইমটা যদি চিন্তা করি, তখন ফেসবুক গ্রুপে তেমন রুলস রেগুলেশন না মেনে পোস্ট করলেও কোনো সমস্যা হতো না, সেটা হাজার হাজার ভিউ হয়ে যেত, রিচ হয়ে যেত, সেখান থেকে আমরা অনেক বেশি পরিমাণ সেল জেনারেট করতে পারতাম। কিন্তু বর্তমান সময়গুলোতে আপনারা যারা বিভিন্ন ফেসবুক গ্রুপের সাথে জড়িত আছেন, বড় বড় গ্রুপগুলোতে আছেন, আপনারা খেয়াল করে দেখবেন যদি প্রমোশন, সেল, তারপর বিভিন্ন ধরনের প্রাইস এই রিলেটেড অর্থাৎ বিজনেস রিলেটেড কোনো কিওয়ার্ড লিখে যদি পোস্ট করেন, সেগুলোর এনগেজমেন্ট কমে যায়, রিচ কমে যায়, এবং কি গ্রুপের জন্যও সেগুলো হচ্ছে হুমকি স্বরূপ হয়ে যায়। অনেক সময় গ্রুপ ব্যান হয়ে যায়, ডিজেবল হয়ে যায়। এর কারণটা কি? একটা সময় তো অনেক সেল করা যেত, কিন্তু বর্তমানে কেন করা যাচ্ছে না গ্রুপ? এর কারণ হচ্ছে আপনি ধরেন 1000 টাকার একটা প্রোডাক্ট যদি বিক্রি করেন, তাহলে পেইড মার্কেটিংয়ে সেখানে ফেসবুকে আপনাকে মিনিমাম বা অন এভারেজ $1 তাকে দিতে হবে। 1000 টাকার একটা প্রোডাক্ট বিক্রি করার জন্য ফেসবুককে আপনার $1 দিতে হবে। কিন্তু আপনি যখন গ্রুপে বিক্রি করতেছেন, তখন তো একটা প্রোডাক্ট আপনি বিক্রি করেন না, শত শত প্রোডাক্ট বিক্রি করতেছেন, সেখানে কিন্তু ফেসবুক একটি টাকাও আপনার কাছ থেকে পাচ্ছে না। আপনি ধরেন 100 প্রোডাক্ট যদি বিক্রি করেন, 100 প্রোডাক্টে 1000 টাকার প্রোডাক্ট যদি বিক্রি করেন, ফেসবুককে 100 টাকা করে দিলে হলেও সেখানে 10,000 টাকা ফেসবুক পাইতো। কিন্তু আপনি যখন ফেসবুক গ্রুপে সেটা ফ্রিতে বিক্রি করতেছেন, তখন ফেসবুক কিন্তু একটি টাকাও পাচ্ছে না। এর জন্য ফেসবুক তার বিজনেসের জায়গা থেকে চায় না আপনি তার প্ল্যাটফর্ম ব্যবহার করে ফ্রিতে বিজনেস করেন। এর জন্য তারা কি করছে, ফেসবুক গ্রুপের রিচগুলো এখন কমাই দিয়েছে, সেল পোস্টের রিচগুলো কমাই দিয়েছে। তাই করোনার টাইমে অনেক বেশি পরিমাণ সেল হলেও এখন আর ঠিক আগের মতো সেল হয় না। তারপর পেজের বিষয়টাতে যদি আসি, আমাদের অনেকের পেজেই হাজার হাজার ফলোয়ার আছে। ধরেন 10,000 ফলোয়ার যার পেজে আছে, সে যদি পোস্ট করেন, কয়টা লাইক কমেন্ট পড়ে, আপনার পোস্টে কয়টা এনগেজড হয়? 10,000 যদি হয়, খুব বেশি হলে 20, 30, 40, 50টা লাইক পড়ে বা 100 লাইক পড়ে। বিজনেস পেজে তার বেশি কিন্তু লাইক কমেন্ট পড়ে না। আপনি বড় বড় পেজগুলা, আমি যে কথাগুলো বলতেছি আপনি একটু মিলিয়ে দেখবেন, বড় বড় পেজগুলো সার্চ করবেন, তাদের ফলোয়ার কত এবং তাদের পোস্টে কতজন এনগেজড হয়েছে, হয় না, সেটা খুবই কম। এটা কেন হয়? ফেসবুক এনগেজড করায় না, কারণ সে আগের কথায় ফেসবুক চায় না আপনি ফ্রিতে বিজনেস করেন, এর জন্য সে এনগেজড কমায় দেয়, অল্প মানুষের কাছে রিচ করায়। আবার ফেসবুক গ্রুপের ক্ষেত্রেও আমাদের গ্রুপগুলোতে কয়েক লাখ করে বা মিলিয়ন মেম্বার থাকে, কিন্তু আমরা যখন একটা পোস্ট করি তখন সেটা কতজনের কাছে পৌঁছায়? বেশি মানুষের কাছে কিন্তু রিচ হয় না, অল্প মানুষের কাছে ফেসবুক রিচ করায়। এটা হচ্ছে ফেসবুক তার নিজের থেকেই করে থাকে। তারপর ফেসবুক লাইভের ক্ষেত্রেও করোনার সময়টাতে বা তার আগের পরের সময়টাতে লাইভ করলেই শত শত কমেন্ট আসতো, প্রাইস কত, প্রাইস কত, কিনতে চাই। তারা হচ্ছে অনেক লাখ লাখ টাকা সেল করতে পারতো ফেসবুক লাইভের মাধ্যমে, কিন্তু এখন কিন্তু সেগুলা রিচ কমায় দেওয়া হয়েছে। অর্থাৎ বর্তমান সময়টাতে অর্গানিকভাবে বিজনেসটা অনেক কঠিন হয়ে পড়েছে। আমরা হয়তো সেল টুকটাক করতে পারতেছি, কিন্তু বড় স্কেলিং করে কিন্তু আমরা সেলটা নিয়ে আসতে পারতেছি না। তারপরে হচ্ছে স্প্যামিং মেসেজ হচ্ছে, আপনারা অনেক সময় দেখবেন আমরা গ্রুপে পোস্ট করি বা পেজে পোস্ট করি বা যেখানেই পোস্ট করি, আমাদের পোস্টের কমেন্টে অনেকে আইসা লেখে যে 1000 ফলোয়ার মাত্র 300 টাকা, যদি আপনার রিয়েল ফলোয়ার লাগে যোগাযোগ করবেন। এই যে সে একটা মার্কেটিং করলো, আপনার কমেন্টে আইসা, আপনার পোস্টের কমেন্টে আইসা মার্কেটিং করলো, এটাকে বলা হচ্ছে স্প্যামিং মেসেজ মার্কেটিং। এটা একটা অর্গানিক মেথড। তো এই 4টা উপায় হচ্ছে আমরা অর্গানিকভাবে মার্কেটিং করে থাকি এবং আমাদের বিজনেস করে থাকি। এখন পেইড মেথডে যাব আমরা। আশা করি অর্গানিক মেথডগুলো বুঝে গেছেন যে আমরা ফেসবুক গ্রুপের মাধ্যমে, পেজের মাধ্যমে, ফেসবুক লাইভ করার মাধ্যমে এবং স্প্যামিং মেসেজের মাধ্যমে যে মার্কেটিংগুলো করে থাকি, সেগুলোকে বলা হয় অর্গানিক মেথড। অর্গানিক মেথডে বিজনেস করার জন্য ফেসবুককে কোনো প্রকার টাকা দিতে হয় না, কোনো পেমেন্ট করতে হয় না, আপনি ফ্রিতেই বিজনেস করতে পারেন। তবে তুলনামূলক বর্তমান সময়ে অর্গানিকভাবে বিজনেসটা অনেক কঠিন হয়ে যাচ্ছে, আমাদের রিচ অনেক কমে যাচ্ছে, সেল অনেক কমে যাচ্ছে। হয়তো সামনের ভবিষ্যতে বিজনেস করা আরও বেশি কঠিন হয়ে পড়বে অর্গানিকভাবে যদি আমরা বিজনেস করতে চাই। আমরা যদি অনলাইনে বিজনেস করতে চাই, তাহলে অবশ্যই আমাদের পেইড মেথডে যেতেও হবে। না গেলে আমরা খুব বেশি দিন বিজনেসটাকে নিয়ে আগাতে পারবো না, খুব বেশি সেল আমরা জেনারেট করতে পারবো না। তো এখন হচ্ছে পেইড মেথডটা আমরা আলোচনা করি। পেইড মেথডের মধ্যে রয়েছে ফেসবুক বুস্টিং এবং ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন। দুইটা মূলত একই জিনিস, কিন্তু বুস্টিংটা হচ্ছে আমাদের সব ফিচারগুলো আমরা বুস্টিংয়ের ক্ষেত্রে পাই না। আমরা
বুস্টিংটা হচ্ছে সরাসরি পেজ থেকে করে দিতে পারি, সেখানে সব ধরনের ফিচার আমরা পাই না, কিন্তু অ্যাডস ক্যাম্পেইনটা যদি আমরা করি, অ্যাডস ক্যাম্পেইনের মধ্যে সকল ধরনের ফিচার আমরা পাই, সকল ধরনের টার্গেটিং আমরা করতে পারি, অডিয়েন্স আমরা রিসার্চ করতে পারি, আমরা লোকেশন টার্গেট করতে পারি, অর্থাৎ সব ধরনের টার্গেটিংগুলো, সব ধরনের ফিচারগুলো হচ্ছে আমরা অ্যাডস ক্যাম্পেইনের ক্ষেত্রে পাই। কিন্তু বুস্টিংয়ের ক্ষেত্রে আমরা বেশ কিছু ফিচার পাই, কিন্তু সব ধরনের ফিচার হচ্ছে বুস্টিংয়ের মধ্যে আমরা পাই না। তো বুস্টিং এবং অ্যাডস ক্যাম্পেইন দুটোই হচ্ছে পেইড মেথড। তো এই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো। আচ্ছা, এখন আমরা পেইড মেথডটা কিভাবে কাজ করে সে বিষয়টা নিয়ে একটু কথা বলবো। আমাদেরকে পেইড মেথডটা আসলে বুঝতে হবে যে পেইড মেথডটা কিভাবে কাজ করে। এটা যদি আমরা না বুঝতে পারি তাহলে আমরা সেল করতে পারবো না। আমরা ডলার স্পেন্ড করব কিন্তু আমাদের সেল জেনারেট হবে না। দেখা যাবে বুস্ট করতেছি, ডলার যাচ্ছে কিন্তু আমি কোনো অর্ডার পাচ্ছি না বা সেলস হচ্ছে না। এটার কারণটা কি? এটার কারণ হচ্ছে ফেসবুকটা কিভাবে কাজ করে, তার অ্যালগরিদমটা কি বা মেথডটা কি, সেই জিনিসগুলো আমাদের বুঝতে হবে। তো ফেসবুক আমাদেরকে তার এআই টেকনোলজির মাধ্যমে ডাটাগুলোকে কালেক্ট করে বিভিন্ন ভাগে ভাগে ভাগ করে। আমরা বাংলাদেশের কথা যদি চিন্তা করি, বাংলাদেশে অল অ্যারাউন্ড 6 কোটি মানুষ ফেসবুক চালায়, ফেসবুক ইউজার রয়েছে। তো 6 কোটি মানুষের ইন্টারেস্ট কিন্তু একই রকম না। এখানে আমি কয়েকটা ক্যাটাগরি দেখানোর চেষ্টা করছি, কিন্তু এটা হচ্ছে আরো অনেক বেশি হবে এবং ক্যাটাগরিগুলা আরো বাড়বে। আচ্ছা, তো ফেসবুক প্রথমত কি করে, যে ইউজারগুলা তার রয়েছে সেই ইউজারগুলার মধ্যে তাদের ইন্টারেস্ট অনুযায়ী, এখন ইন্টারেস্টটা কিভাবে বুঝে, আমরা যখন ফেসবুক চালাই, নতুন একটা আইডি যখন আমরা ক্রিয়েট করি, তখন সেই নতুন আইডিতে যে ভাইরাল পোস্টগুলো আছে বা অনেক বেশি রিচ যেগুলো আছে সেই পোস্টগুলো আমাদের সামনে আসে। তো সেগুলা থেকে আমরা সবগুলাকে কিন্তু লাইক ফলো করি না, বা আমরা ফ্রেন্ড রিকোয়েস্ট যে পাঠাই, আমরা সবাইকে কিন্তু ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাই না। যত দিন যায় আমরা কি করি, আমাদের পছন্দের পোস্টগুলোতে আমরা লাইক করি, কমেন্ট করি, বা সেগুলোতে আমরা এনগেজড হই, বা আমাদের পছন্দের ভিডিওগুলো আমরা দেখি, আমরা আমাদের পছন্দের মানুষ বা আমাদের টাইপের মানুষগুলোর সাথে আমরা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাই, এনগেজড হই। তো এই যে আমাদের ইন্টারেস্ট, এগুলো হচ্ছে ফেসবুক ডাটাগুলা কালেক্ট করে। প্রতিটা অ্যাকশনে আমি কোথায় লাইক দিচ্ছি, কোন পোস্টটাতে সময় নিচ্ছে, কোন পোস্টটাতে আমি স্ক্রল করে চলে যাচ্ছে, কোন ভিডিওটাতে সময় দিয়ে দেখতেছি, কোনটা ভিডিও স্কিপ করে চলে যাচ্ছে, এই প্রত্যেকটা মুহূর্ত ফেসবুক হচ্ছে ট্র্যাক করে তার ডাটা সেন্টারের মধ্যে আমার ওই আইডির আইপির পারপাসে ডাটাগুলা কালেক্ট করে। তো কালেক্ট করে আমরা ইন্টারেস্ট অনুযায়ী যদি ভাগ করি, বিজনেস রিলেটেড যারা পোস্ট লাইক কমেন্ট করেন তাদের দেখবেন যে বিজনেস রিলেটেড অ্যাডসগুলো সামনে আসে। তো ফেসবুক কি করে, ইন্টারেস্ট অনুযায়ী বিজনেস ক্যাটাগরি, কারা বিজনেস রিলেটেড প্রোডাক্ট বা বিজনেস রিলেটেড পোস্ট পছন্দ করে তাদেরকে একটা আলাদা ক্যাটাগরিতে ভাগ করে। মার্কেটিং রিলেটেড যারা মার্কেটিং নিয়ে কাজ করে বা মার্কেটিং রিলেটেড প্রোডাক্টগুলো পছন্দ করে, সেগুলা পোস্টগুলো দেখে, তাদেরকে মার্কেটিং একটা ক্যাটাগরিতে আলাদা করে। তারপরে যারা গেমস খেলতে পছন্দ করে তাদেরকে আলাদা একটা ক্যাটাগরিতে ভাগ করে। যারা টেকনোলজি রিলেটেড ভিডিও দেখে, পোস্ট দেখে, তাদেরকে আলাদা একটা ক্যাটাগরিতে ভাগ করে। যারা এন্টারটেইনমেন্ট, বিনোদন, বিভিন্ন নাটক, সিনেমা, গান, কৌতুক, টিকটক, রিলস বা এই ধরনের ভিডিওগুলো যারা দেখে তাদেরকে হচ্ছে আলাদা একটা ক্যাটাগরিতে ভাগ করে। খেলাধুলা রিলেটেড, স্পোর্টস রিলেটেড ভিডিও যারা দেখে, চ্যানেল যারা ফলো করে, তাদেরকে আলাদা ক্যাটাগরিতে ভাগ করে। এইভাবে আপনার ইন্টারেস্টটা কোন সেক্টরে, সেই অনুযায়ী ফেসবুক আপনার পারপাসে ডাটাগুলোকে আলাদা আলাদাভাবে রেখে সে হচ্ছে এইভাবে প্রত্যেকটা অডিয়েন্সকে ভাগ করে। এটা ভাগ করার কারণটা কি, এটার কারণটা আমি পরে বলতেছি, যে কেন ভাগ করে সে, ভাগ করার কারণটা আসলে কি, এটা হচ্ছে আমি পরে আসতেছি। আচ্ছা, তারপর অ্যাকশন অনুযায়ী আবার সে হচ্ছে বিভিন্ন ভাগে ভাগ করে। এটা হচ্ছে ইন্টারেস্ট অনুযায়ী, যে কোন দিকে তার ইন্টারেস্ট রয়েছে, আর এগুলো হচ্ছে অ্যাকশন অনুযায়ী হচ্ছে ভিডিও ভিউজ। আমরা যদি কোনো একটা ভিডিও ভিউ করি তাহলে আমাকে সে অ্যাকশনটা রাখবে ভিডিও ভিউজ ক্যাটাগরিতে। আমি যদি পোস্টে এনগেজড হই তাহলে সে আমাকে পোস্ট এনগেজমেন্টে আলাদাভাবে রাখবে। আমি যদি মেসেজ পাঠাই, কোনো একটা পেজের একটা পোস্ট দেখলাম বা কোনো একটা বিজ্ঞাপন দেখলাম, সেখানে আমি সেন্ড মেসেজে ক্লিক করে যদি মেসেজ পাঠাই তাহলে সে আমাকে একটা ক্যাটাগরিতে রাখবে। আমি যদি লিঙ্ক ক্লিক করি, দেখবেন বিভিন্ন অ্যাডসের মধ্যে হচ্ছে লিঙ্ক দেওয়া থাকে, তো সেই লিঙ্কগুলোতে যদি ক্লিক করি তাহলে সে আমাকে আলাদা ক্যাটাগরি। তারপর লিড সাবমিট এবং সেলস, আমি কি কেনাকাটা করি কিনা
পারচেস করি কিনা এই বিষয়গুলোর উপরে সে আবার আলাদা একটা ক্যাটাগরিতে আমাকে রাখে। এইভাবে হচ্ছে আমাদের অ্যাকশন অনুযায়ী বিভিন্ন ক্যাটাগরিতে আমাদেরকে সাধারণত ফেসবুক আচ্ছা এইভাবে হচ্ছে ফেসবুক ক্যাটাগরি অনুযায়ী ভাগ করে। আচ্ছা তারপরে যদি আসে সে সেলসের উপরে আবার আলাদা ক্যাটাগরিতে ভাগ করে। আমরা ওয়েবসাইট থেকে যারা অ্যাড ক্যাম্পেইন রান করি বা আমরা বিভিন্ন স্পন্সর্ড অ্যাডগুলো যে দেখি সেইখানে দুইভাবে কিন্তু আমরা অ্যাডগুলো দেখি। একটা হচ্ছে আমাদের পেজে মেসেজ নেই বা হোয়াটসঅ্যাপে মেসেজ নেই পেজের মাধ্যমে, আরেকটা হচ্ছে ওয়েবসাইটে আমরা অডিয়েন্স নেই, ওয়েবসাইটে পারচেস করাই অথবা ওয়েবসাইটে আমরা হচ্ছে লার্ন মোর বাটন দিয়ে দিই, সেখানে ক্লিক করে সে ওয়েবসাইটে ভিজিট করায়। তো সে সেলসের উপরে আবার ক্যাটাগরি অনুযায়ী সে ভাগ করে যে ভিউ কন্টেন্ট শুধুমাত্র সে হচ্ছে লিঙ্কে ক্লিক করে ভিউ কন্টেন্ট করবে, তাদেরকে একটা আলাদা ক্যাটাগরিতে রাখবে। যারা অ্যাড টু কার্ট করবে তাদেরকে একটা আলাদা ক্যাটাগরিতে রাখবে। যারা ইনিশিয়েট চেক আউট অর্থাৎ পারচেস করার আগের যে স্টেপ সেখানে যারা সেই পর্যন্ত যারা স্টেপ নেবে তাদেরকে একটা ক্যাটাগরিতে রাখবে, এবং পারচেসে যারা থাকবে যারা কিনে পারচেস করে তাদেরকে আলাদা একটা ক্যাটাগরিতে রাখে। তো পারচেসকে আবার হচ্ছে সে আরও ক্যাটাগরিতে ভাগ করে, আরও নিশে বা সাব ক্যাটাগরিতে ভাগ করে। যারা পারচেস করে তাদের মধ্যে এ গ্রেড রয়েছে, বি গ্রেড রয়েছে, সি গ্রেড রয়েছে, ডি গ্রেড রয়েছে, ই গ্রেড রয়েছে এবং এফ গ্রেড রয়েছে। অর্থাৎ এগুলা হচ্ছে আমি আপনাদেরকে বোঝানোর জন্য ভাগ করছি, কিন্তু এটা ফেসবুক তার নিজের মতো করে মাইক্রো নিশ বা মাইক্রো আকারে হচ্ছে সে বিভিন্ন ক্যাটাগরি অনুযায়ী হচ্ছে ভাগ করে থাকে। এখন এ গ্রেড কারা, পারচেস যারা করে তাদের মধ্যে এ গ্রেড কারা, ধরেন মাসে 20টা 30টা প্রোডাক্ট সে পারচেস করে অনলাইন থেকে। এরকম কিন্তু অনেক মানুষ আছে যে তার ম্যাক্সিমাম প্রোডাক্ট সে অনলাইন থেকে কেনাকাটা করে। তো এইরকম যারা আছে সে কিন্তু একদম পটেনশিয়াল একজন কাস্টমার অনলাইনে। তাকে একটা অ্যাড দেখাইলেই কিন্তু সে কিনে ফেলবে সেই প্রোডাক্টটা। আপনি যদি এ গ্রেডের একটা কাস্টমারের কাছে আপনার প্রোডাক্ট পৌঁছাইতে পারেন অ্যাডের মাধ্যমে, আপনার প্রোডাক্ট দেখা মাত্র কিন্তু কিনে ফেলার পসিবিলিটি অনেক বেশি, কারণ সে প্রতি মাসে হিউজ পরিমাণ কেনাকাটা অনলাইন থেকে করে। তাহলে সব থেকে বেশি যারা কেনাকাটা করে অনলাইন থেকে পারচেস করে তাদেরকে রাখে এ গ্রেডে। তারপর তার থেকে তুলনামূলক কিছুটা কম কিন্তু অনলাইন থেকে আরও কেনাকাটা করে কিন্তু এ গ্রেডের থেকে একটু কম, তাদেরকে রাখে বি গ্রেডে। বি গ্রেডের থেকে তুলনামূলক আর একটু কম যারা কেনে তাদেরকে রাখে সি গ্রেডে। তার থেকে একটু কম কিনে তাদেরকে ডি গ্রেডে, তার থেকে একটু কম ই গ্রেডে, তারপর এফ গ্রেডে। এইভাবে হচ্ছে কত পার্সেন্ট বা প্রতি মাসে সে কী পরিমাণ প্রোডাক্ট অনলাইন থেকে পারচেস করে সেটার ভিত্তিতে সে ফেসবুক হচ্ছে এদেরকে ক্যাটাগরি অনুযায়ী ভাগ করে। এখন এই যে ক্যাটাগরিগুলো আমি বলতেছি, পারচেসগুলো বলতেছি, এটার কারণটা কি? কারণ হচ্ছে আপনাকে বুঝতে হবে আপনি যে অ্যাডটা চালাবেন আপনি কাদের কাছে আপনার অ্যাডটা পৌঁছাইতে চান। আপনি যদি পারচেস যারা করে তাদের কাছে অ্যাড না পাঠাইয়া শুধুমাত্র যারা ভিউ করে তাদের কাছে পাঠান বা শুধুমাত্র যারা মেসেজ করে তাদের কাছে পাঠান, আপনার প্রোডাক্ট কি সেল হবে? আদৌ সেল হবে না। আপনি তো ভাবতেছেন যে আমি খুব সুন্দরভাবে অ্যাড চালাইতেছি, বুস্টিং করতেছি, আমার সেল কেন আসে না? হাজার হাজার মেসেজ আসে, শত শত মেসেজ আসে, কিন্তু সেল আসে না। কেন সেল আসে না? কারণ আমরা আমাদের এই পারচেস বিহেভিয়ারের কাস্টমারদের কাছে প্রোডাক্টটা পৌঁছাইতেই পারি না, যার কারণে আমাদের এই সেলসগুলো আসে না। এখন এদের কাছে পৌঁছানোর জন্য আমাদের কি করতে হবে সেই বিষয়গুলো হচ্ছে আমাদের শিখতে হবে যে আমি কোন ক্যাম্পেইনটা চালাইলে আমার প্রোডাক্টটা যারা পারচেস করে তাদের কাছে পৌঁছাবে, আর কোন ক্যাম্পেইনটা চালাইলে শুধু মেসেজ আসবে, শুধু ভিউ হবে কিন্তু সেল হবে না, সেই বিষয়গুলো হচ্ছে আমাদের শিখতে হবে। আমরা ধাপে ধাপে পেইড মার্কেটিংয়ের বিষয়গুলোতে এই জিনিসগুলো আপনাদেরকে শেখানোর চেষ্টা করব, যাতে আপনারা একদম রিয়েল অডিয়েন্স রিসার্চ করে আপনার টার্গেটেড এরিয়াতে আপনার প্রোডাক্টের জন্য যারা একদম পটেনশিয়াল কাস্টমার তাদের কাছে আপনারা একটা দিতে পারেন। সেই বিষয়টা আপনাদেরকে শেখানোর চেষ্টা করব আমরা যতটুকু সম্ভব হয়, যাতে আপনারা আপনাদের পারচেসটা করতে পারেন বা প্রোডাক্টটা সেল করতে পারেন। এগুলোই হচ্ছে মূলত বিষয়। আচ্ছা, এখন আরেকটা বিষয় হচ্ছে আমাদের 6 কোটি ইউজার আছে ফেসবুক ইউজার বাংলাদেশে, কিন্তু আপনার 6 কোটি ইউজারকে আমরা যদি যে এখানে একটা এভারেজ একটা আরওআই আছে ফেসবুকের, আরওআই এটা হচ্ছে রিটার্ন অন ইনভেস্টমেন্ট। আরওআই এর মানে এভারেজ আরওআই এর মানে হচ্ছে রিটার্ন অন ইনভেস্টমেন্ট, অর্থাৎ আপনি কত টাকা ইনভেস্ট করলে ফেসবুকে আপনি কত টাকা রিটার্ন পাবেন। এটার এভারেজ একটা মান হচ্ছে 5:1। অর্থাৎ আমি এটা বোঝাচ্ছি তার আগে একটু বলে নেই, ফেসবুকে অন অ্যাভারেজ আপনি যদি 1000 মানুষকে আপনার পোস্ট দেখাইতে চান, এটাকে বলা হয় হচ্ছে কস্ট পার মাইলস, সিপিএম।
সিপিএম মানে হচ্ছে কস্ট পার মাইল, অর্থাৎ আপনি 1000 মানুষকে যদি আপনার প্রোডাক্ট দেখাইতে চান বা আপনার পোস্টটা দেখাইতে চান, তাহলে অন এভারেজ $1 ফেসবুককে দিতে হয়। এখন $1 দিয়ে আপনি 1000 মানুষকে দেখাইতে পারতেছেন। সেখানে যদি আপনি 6 কোটি মানুষকে আপনার পোস্ট দেখাইতে চান, আপনার কি পরিমাণ ডলার লাগবে? আপনি কি এত ডলার খরচ করতে পারবেন? আপনি তো একজন ছোট উদ্যোক্তা, আপনার তো এত হিউজ পরিমাণ ডলার খরচ করার অ্যাবিলিটি নাই। তাহলে আপনার কি করতে হবে? সবাইকে পোস্ট দেখানো যাবে না। আপনার পটেনশিয়াল যারা অডিয়েন্স, তাদের কাছে আপনার পোস্টটা দেখাইতে হবে, যাতে তাদের কাছে আপনার পোস্ট গেলে আপনি যাতে আপনার প্রোডাক্টটা সেল করতে পারেন। এর জন্য আমাদেরকে অডিয়েন্স রিসার্চ করা শিখতে হবে, যে আমি কাদের কাছে আমার পোস্টটা দেখাবো, কোথায় আমি সেলটা পাবো, এই বিষয়গুলো হচ্ছে আমাদের শিখতে হবে। আচ্ছা, সেটা হচ্ছে সিপিএম বললাম। আর ROI এটা হচ্ছে আপনার একদম পারচেসের সাথে এটা সরাসরি যুক্ত, বা সেলসের সাথে, রিটার্ন অন ইনভেস্টমেন্ট। গড়ে আপনার $5 একটা প্রোডাক্ট বিক্রি করার জন্য $1 ফেসবুককে কস্ট দিতে হয়। $5 বিক্রি করার জন্য $1 ফেসবুককে কস্ট দিতে হয়। এটা হচ্ছে গড়ে। এখন মার্কেটার যদি ভালোভাবে অডিয়েন্স রিসার্চ করতে পারে, আপনার কন্টেন্টটা যদি ভালো হয়, আমরা যখন পোস্ট করি কন্টেন্ট আমাদের ভালো থাকে না, সাইজ ঠিক থাকে না, আমরা ভিডিও সারি সাইজ ঠিক থাকে না, ইমেজ সারি সাইজ ঠিক থাকে না, রেজুলেশন ভালো থাকে না, মানুষ দেখা অ্যাট্রাকটিভ হয় না, আকর্ষণ করে না কন্টেন্ট। এরকম কন্টেন্ট যদি দেন, আপনার এখানে একের থেকে আরও বেশি ডলার খরচ হইতে পারে। কিন্তু আপনার কন্টেন্টটা যদি আই ক্যাচি হয়, মানুষকে আকর্ষণ করে, এবং আপনার যদি অডিয়েন্স ঠিকমতো রিসার্চ করা হয়, আপনার অ্যাডটা যদি ঠিকমতো অপটিমাইজড হয়, সেক্ষেত্রে $1 থেকে আপনি নিচে নামায় নিয়ে আসতে পারবেন কস্ট। কিন্তু গড়ে হচ্ছে $5 জন্য $1 স্পেন্ড করতে হয়, অর্থাৎ ইটস মিন $5 গেইন ফর এভরি $1 স্পেন্ড অন মার্কেটিং ক্যাম্পেইন। আপনি ক্যাম্পেইনে যদি $1 খরচ করেন, $5 আপনি রিটার্ন পাবেন। $5 একটা প্রোডাক্ট আপনি সেল করতে পারবেন। এটা হচ্ছে গড়ে। কিন্তু আমরা অপটিমাইজ যদি ভালোভাবে করতে পারি, সেক্ষেত্রে হচ্ছে আমরা এটাকে কমাইতে বাড়াইতে পারি। তো আজকে যেহেতু আমাদের ওরিয়েন্টেশন ক্লাস, আমরা বেসিক কিছু বিষয় আলোচনা করার চেষ্টা করলাম। আমরা ধাপে ধাপে আপনাদেরকে প্রত্যেকটা টপিক কিভাবে আমরা ওভারভিউতে দেখানোর চেষ্টা করছি। তো পুরো বিষয়গুলো আমরা আপনাদেরকে আস্তে আস্তে দেখানোর চেষ্টা করব। তো এর জন্য হচ্ছে আপনাদের পুরো একটা মাস আমাদের সাথে সময় দিতে হবে। এখন যদি মনে করেন আপনারা যে প্রথম ক্লাসে আসলাম আর আসলাম না, তাহলে কিন্তু শেখানো সম্ভব না। আমরা আপনাদেরকে যথাসাধ্য দেওয়ার চেষ্টা করব, নেওয়ার ব্যাপারটা হচ্ছে আপনাদের। তো আশা করি আমাদের সাথে আপনাদের এই যাত্রাটা শুভ হবে, আমরা ভালো কিছু দিতে পারবো আপনাদেরকে, এবং আশা করি আপনারাও ভালো কিছু শিখতে পারবেন। আচ্ছা, তারপরে আসি আমাদের এই ব্র্যান্ড নির্মাণ একাডেমির টিম নিয়ে। তো প্রথমত আমরা 2 জনে টিমে আছি, কিন্তু আমাদের সময়ের সাথে সাথে এখানে টিম মেম্বার বাড়বে। আমরা ডিজিটাল মার্কেটারের সাথে সাথে গ্রাফিক্সের কাজের জন্য আমাদের টিমে মেম্বার নিব, আমরা মার্কেটিংয়ের কাজের জন্য, কন্টেন্ট লেখার জন্য, বা বিভিন্ন কাজের জন্য আমরা হচ্ছে আমাদের সাথে টিম মেম্বার অ্যাড করব। তো আপাতত আমরা 2 জন শুরু করেছি। দিন ইসলাম ভাই, আপনারা হয়তো অনেকেই চিনেন, একজন প্রফেশনাল ডিজিটাল মার্কেটার। সে কিন্তু আইটি ইনস্টিটিউটে শিখাচ্ছেন, একই সাথে সফলতার সাথে মার্কেট প্লেসগুলোতে কাজ করে যাচ্ছেন। এবং সাথে আছি আমি শিহাবুদ্দিন। যতটুকু পারি আপনাদের দেখানোর চেষ্টা করব এবং শেখানোর চেষ্টা করব। আমরা আপাতত 2 জনে পুরো মাসব্যাপী আপনাদের ক্লাসগুলো ভাগে ভাগে নিব। কিছু ক্লাস দিন ইসলাম ভাই নেবেন, কিছু ক্লাস আমি নেব। এইভাবে আপনাদের সাথে আমাদের যাত্রাটা চলবে। তো দোয়া করবেন আমাদের জন্য, আর আপনাদেরকে সাথে নিয়েই আমরা ব্র্যান্ড নির্মাণ একাডেমিকে সামনে এগিয়ে নিয়ে যেতে চাই। তো সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আজকের ক্লাসটি দারুণভাবে আপনারা সহযোগিতা করেছেন। আজকের ক্লাসটি আশা করি ভালো লেগেছে। তো সবাইকে ধন্যবাদ আজকের ক্লাসে উপস্থিত থাকার জন্য। স্টে উইথ ব্র্যান্ড নির্মাণ একাডেমি। ইনশাল্লাহ ব্র্যান্ড নির্মাণ একাডেমি আপনাদের স্বপ্নের ব্র্যান্ডকে নির্মাণ করতে দারুণভাবে সহযোগিতা করবে।